দুপুরে ভাত খেতে বসেছে মায়া আর পলাশ। বারান্দায় পাটি বিছিয়ে সামনে ভাত তরকারি রেখে হাত পাখা দিয়ে সবাইকে বাতাস করছে মুর্শিদা। কলি যাওয়ায় মায়া আরও একটা থালা নিয়ে ভাত বেড়ে দিয়ে কলিকে বসতে বলে। কলিও সাথে সাথে বসে পড়ে মায়ার পাশে। মুর্শিদা তরকারি বেড়ে দিয়ে কলিকে বলে, পুঁটি মাছ আর কলমির শাক দিয়ে তরকারি রান্না করছি, সাথে চাল কুমড়া ভাজি, টমেটোর চাটনি আছে, তোর তো পছন্দ, দেই? কলি দ্রুত মাথা ঝাঁকে বলে, কাকি দাও, কতদিন খাওয়া হয় না, মা বাইসা থাকতে করতো। মুর্শিদার মন খারাপ হয়ে যায়। মামরা মেয়েটার জন্য তার খুব খারাপ লাগে। বাচ্চা মেয়েটাকে সৎমা সবসময় লাথি ঝাড়ির উপর রাখে। সারাদিন কাজ করে দেওয়ার পরও দুমুঠো খেতে দেয় না কলিকে। বাপটাও ভবঘুরে হয়ে দিন রাত ঘুরে ঘুরে বেড়ায়, কোনো দিকে তাল নেই। কলি অনেক শক্ত মেয়ে হওয়ায় মুখ বুঝে সব সহ্য করে নেয়। এই তো সেদিন সৎ মায়ে দেওয়া গরম খুতনির ছ্যাঁকা খেয়ে হাত পুড়িয়ে ফেলেছিল মেয়েটা। মায়া দেখে কাঁদছিল, কলিকে জড়িয়ে ধরে। কিন্তু কলির কোনো ভাবান্তরই ছিল না, এসব কিছু মনে হয় না কলির কাছে। এত কষ্টের পরও সবসময় হাসি তামাশা নিয়ে থাকতে পছন্দ করে। মায়ার খুব কষ্ট হয় প্রিয় বান্ধবীর কলির এমন দশা দেখে, কিন্তু তার কিছু করার নেই। তাদের অবস্থাও তেমন ভালো না। কোনো রকম নিজের বই খাতা দিয়ে কলিকে পড়াশোনায় সাহায্য করে ম্যাট্রিক পর্যন্ত এনেছে মায়া। সাথে মুর্শিদার সাথে হাতে হাতে বিভিন্ন হস্তশিল্প আর নকশি কাঁথার কাজ করে যা পায় তা নিজের প্রয়োজনে কাজে লাগায় কলি। মুর্শিদা জিজ্ঞেস করে, হ্যারে কলি, তোর মা আসলে কি রোগে মারা গেছে তোরা জানিস না? বড্ড ভালো ছিল রে মানুষটা। জানি না কাকি, অসুখ হয়েছিল, কি অসুখ তাও জানি না, খালি ঘন ঘন বমি করত। সবাই তো কয় তেনাদের নজর লাইগা মাইরা গেছে। মায়ের কথা বলতে গিয়ে কলির চোখ ভিজে ওঠে। মুর্শিদা কলির মাথায় হাত বুলিয়ে দেয়, কাঁদিস না রে মা, ভাত খাইয়া নে, দুনিয়ার নিয়ম তো এইটা, চিরকাল কি কেউ বাইসা থাকে? সবাইরে একদিন চলে যেতে হবে। কলির কান্না দেখে মায়া নিজেও মুখ আড়াল করে কেঁদে ফেলে। বারবার ওড়না দিয়ে চোখ মুছতে থাকে। কলি মন ভার করে জিজ্ঞেস করে, কাকি, ম্যাট্রিকের রেজাল্ট দেওয়ার পর কি মায়া শহরে পড়তে যাইব? জানি না রে মা, ওর আব্বাই খুব ইচ্ছা আছে, আমারও ইচ্ছা হয়, কিন্তু ওকে ছাড়া কেমনে থাকবো সেই চিন্তায় আমার ঘুম হয় না। ও বাচ্চা একটা মানুষ, নিজেও কেমনে আমাদের ছাইরা থাকবে। মুর্শিদার কথা শুনে মায়া ভাতসহ থালাতে হাত ধুয়ে ফেলে। মন খারাপ করে উঠে পড়ে খাওয়া ছেড়ে অভিমানী সুরে বলে, আমি শহরে যাব না মা, তোমাদের সবাইকে রেখে কিভাবে থাকব? আর তাছাড়া ভালো কলেজে ভর্তি, বইপত্র এসব অনেক টাকা, আব্বা এত টাকা কই পাবে? ওইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না পাগলি মেয়ে, আমার যে স্বর্ণের একটা ঝুমকা আছে বিক্রি করতে চাইছি। মায়ার চোখে পানি এসে যায়। পড়ালেখায় আগ্রহী থাকলেও শহরে গিয়ে সবাইকে ছেড়ে একা থাকতে সে চায় না। তাছাড়া মায়ের শেষ সম্বল তার শখের ঝুমকো জোড়া বিক্রি করে সে শহরে ভর্তি হবে, এমন কাজও সে করতে পারবে না। আমি কোনোভাবেই তোমার শখের ঝুমকো বিক্রি করতে দেব না মা, ওইটা তোমাকে আব্বা দিয়েছিল, আমার পড়াশোনার দরকার নেই, দরকার হলে হব না ভর্তি, তাও তোমার শখের জিনিস তোমার কাছে থাকুক। মায়া দৌড়ে বাইরে চলে যায়, পিছন পিছন দৌড়েও যায় কলিও। বাড়ির পিছনে নারকেল গাছটার নিচে ছেলেকে কোলে নিয়ে বসে আছে নিরাজের বড় বোন জেসমিন। সামনে থাকা শ্যাওলা জমা পচা ডোবার পানিতে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। জেসমিনের মনটা ভীষণ উদাস। পাগলের মতো চুলগুলো খুলে রেখে শাড়ির আঁচল ফেলে গুনগুন করে কি যেন সব বলে যাচ্ছে। মাঝে মাঝেই সে এমন করে, কোনো দিকে তখন খেয়াল থাকে না তার। সবাই তাকে আধ পাগলি বলে ডাকে, কেউ কেউ বলে ভূতের আসর পড়েছে, আবার কেউ কেউ আড়ালে বলে সংসার না করার ধান্দা। কিন্তু জেসমিন পাগল না, পুরোপুরি সুস্থ স্বাভাবিক, কিছুই হয়নি তার। তবুও মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে বসে।
হুটহাট রেগে যায়, আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়। জেসমিনকে নিয়ে বাড়ির সকলের চিন্তা হয়। দিন দিন বদলে যাচ্ছে মেয়েটা। কি হয় মাঝে মাঝে কেউই বুঝতে পারে না। আনোয়ার সর্দার মেয়ের সুখের জন্য ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিল মেয়ের। পাত্র হিসেবে মানিক ছেলেটা ভালো আর টাকা পয়সাও আছে। এক দেখাতেই পছন্দ করেছিল জেসমিনকে। দেখতে এসেই বিয়ে হয়েছে জেসমিনের। কোলে আসে ফুটফুটে ছেলে সন্তান। তখন বেশ ভালোই ছিল জেসমিন, কিন্তু বেশ অনেকদিন যাবত তার মাঝে পরিবর্তন দেখা যায়। স্বামী শ্বশুরবাড়ি ফেলে দিনের পর দিন পড়ে থাকে বাপের বাড়ি। মাঝে মাঝে মানিক মিয়া বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায়। কত যত্ন করে মেয়েটার, কিন্তু জেসমিন নিজে যেতে চায় না। ঝগড়াঝাটি খারাপ আচরণ করে মানিককে ফিরিয়ে দেয়। মানিক তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না। আজ মন ভালো নেই জেসমিনের। বসে বসে গুনগুনিয়ে গান গাইছে সে। পিছন থেকে জবা এসে হাত রাখে জেসমিনের কাঁধে। কিরে আপা, অবেলা মনাইরে নিয়ে এইখানে বসে আছিস কেন? একটু পরেই সন্ধ্যার আজান পড়বে, বাড়ি চল। এই আপা, আপা। জেসমিনের ধ্যান ভাঙে। জবার দিকে তাকিয়ে থাকে উদাস হয়ে। চোখ মুখ ফোলা ভাব, কালি জমেছে চোখের নিচে। জবা আবারও বলে, আপা কি হয়েছে, কাঁদছিস কেন? জেসমিন কথা বলে না। আলগোছে উঠে সে বাড়ির ভেতর চলে যায়। বাড়ির পিছনে নারকেল গাছের পাশে বাঁশের মাচায় বসে আছে অসীম আর নিরাজ। কিছুটা দূরে বড় একটা পেয়ারা গাছ থেকে জবা কয়েকখানা টকটকে দেখে পেয়ারা নিয়ে আসে। জবার সর্বক্ষণের সঙ্গী রাবেয়া পাতায় করে নুন আর শুকনো মরিচ গুঁড়ো এনে জবার হাতে দেয়। তারপর দুজনে মিলে পেয়ারা মাখিয়ে খায়। পেয়ারা খাওয়ার ফাঁকে ফাঁকে একটু পরপর আর চোখে অসীমের দিকে লক্ষ্য করে জবা। ওড়নার ভাঁজ থেকে একটা পেয়ারা বের করে এগিয়ে দিয়ে অসীমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, পেয়ারা খাবেন? অসীম এক পলক জবা আর এক পলক পেয়ারার দিকে তাকিয়ে বলে, না। জবার মন খারাপ হয়। মুখের কাছে পেয়ারা নিয়ে আবার বলতে থাকে, এই গাছটা কয়েক বছর আগে আমি লাগাইছিলাম। সবাই বলছিল ফল হবে না, আমার হাত নাকি ভালো না। এখন প্রতি বছর ফল আসে, মিষ্টিও হয় খুব। একটা খায়া দেখেন। নাসরবান্দা জবার পাল্লায় পড়ে অসীম বিরক্ত বোধ করে। অস্পষ্ট স্বরে মুখে চ উচ্চারণ করে অনিচ্ছা সত্ত্বেও পেয়ারাটা হাতে নিয়ে মাচার ওপর রেখে দেয়। গাছ থেকে সলিম কচি দেখে দুইটা ডাব পেরে আনে, সাথে একটা বড় দেখে নারকেল। আজকে নারকেল কুড়ানি দিয়ে পায়েস করা হবে, সাথে চিড়া ভাজা। আগে জহুরা আর অরুণা মিলে এই পায়েস করত। চিড়া আর নারকেল কোড়া একসাথে হালকা করে ভাজার পর ওপরে একটু চিনি ছিটিয়ে খেতে খুব মজা হয়। জবা অসীমের থেকে খানিকটা দূরে বসতে বসতে বলে, আজ পায়েস করবে, এমন পায়েস আপনি হয়তো আগে খান নাই, একদমই আলাদা স্বাদ। নিরাজ ধমকে উঠে জবাকে, তুই গেলি জবা? এত বিরক্ত করছিস কেন? পুরুষ মানুষদের মাঝে এত থাকতে হয় না, বাড়িতে যা। নিরাজের ধমক খেয়ে জবা মুখ ভেঙচিয়ে বলে, ঠিক আছে যাইতাছি, কিন্তু তার আগে বলো, কাল যে কদমপুর গ্রামে মেলা হবে, তোদের সাথে আমারও মেলায় নিয়ে যাবি? ঠিক আছে। কাল কদমপুর গ্রামে মিলন মেলা। প্রতি 5 থেকে 6 বছর পর পর এই মেলা হয়ে থাকে। বিশেষ করে যখন গ্রামের সকলের ফসল ভালো হয়, গোলা ভরা ধান ওঠে, অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো চলে, তখন গ্রামের মাতব্বর মুরব্বীরা মেলার দিন ঠিক করে। বহুকাল ধরে এ মিলন মেলা হয়ে আসছে। পুরনো জমিদারি আমল থেকে এই মেলা আয়োজন করা হয়। মূলত সেকালে এই গ্রামের লোকজনের মাঝে চরম স্বার্থপরতা এবং কঠোরতা বিরাজমান থাকায় জমিদার পৃথ্বীরাজ এই মেলাটা শুরু করেন, যাতে করে নিয়ম করে দেয়া হয় মেলার দিনটা হবে উৎসব মুখর। সকলেই সকলের সাথে মহব্বতের বন্ধনে আবদ্ধ হবে, কাছের মানুষদের উপহার দিয়ে সুসম্পর্ক বজায় রাখবে। সেই রীতিনীতি চলতে থাকে বছরের পর বছর। আজও চলে আসছে সেই নিয়ম মেনেই। মেলা নিয়ে আলোচনা চলছে সর্দার বাড়িতে। জবা মেলায় যাওয়ার কথা শুনে দৌড়ে এসে অরুণার গলা জড়িয়ে ধরে, ফুপু চলো কাল মেলায় ঘুরে আসি।
মেলা দেখতে আমার খুব ভালো লাগে, যাইবা? মেলার কথা শুনে অরুণের মন খারাপ হয়, চুপ করে থাকে। তার পুরনো স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে। অসীমের বাবার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন মেলা ছিল। সেদিন থেকে পরিচয়, পুরনো কথা মনে পড়ে মনটা ভীষণ খারাপ হয়ে আসে অরুণার। জহুরে এসে বলে, তাই নাকি? তাইলে জেসমিনরেও পারলে নিয়ে যাস, ওর মনটা ভালো হইব। হয়তো যাইব না, কোথায় যাইতে চায় না মেয়েটা, বইলা দেখিস। রাবেয়া বাইয়ে পাতিল মাসতে মাসতে জোরে জোরে বলে, জবা আফা, আপনি এখন থেকে তৈরি হইয়া যান, নয়তো আপনার দেরি হইব যাইতে সাজতে। সাথে সাথে সকলে হেসে ওঠে। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে কলি। মায়া তার পাশে বসে আছে। কলির গায়ে কঞ্চির বাড়ি বসানো হয়েছে। কলিকে সৎমা জোর করে বুড়ো মানুষের সাথে বিয়ে দিতে চায়। আজ যে কলিকে দেখেও গেছে, কিন্তু কলি দেখতে আসা লোকজনকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সৎমা তাই দুপুরের ভাত বন্ধ করে দিয়েছে কলির। কঞ্চি দিয়ে সপাটে বাড়ি বসিয়েছে সারা শরীরে। কলি মুখ চেপে কাঁদছে, সাথে পাশে বসে মায়াও কাঁদছে। বাপের বয়সী লোকরে বিয়ে করা যায়? আমি কেন যে মরিনারে মায়া, মাঝে মাঝে মনটা চায় জংলা ভিটা থেকে ২০ পাতা আইনা খায়া মইরা যায়। মায়া কলির মুখে হাত চেপে তারপর বকতে থাকে, এসব কি কথা রে কলি, আর কখনো বলবি না, না হলে তোর সাথে আর কথা বলবো না। তোর আব্বাকে একটু বুঝিয়ে বল, তুই বিয়ে করবি না। আব্বারে বইলা কোনো লাভ হইব তোর মনে হয়? তার কি আমার জন্য কোনো দরদ আছে? কলি নামে তার যে কোনো মেয়ে আছে, এইটা সে ভুলেই গেছে হয়তো। উপরওয়ালা ছাড়া এ দুনিয়ায় আমার কেউ নেই রে মায়া। মায়া মন খারাপ করে উঠে পড়ে। আর কেউ না তোর? কলি হেসে ফেলে। চোখ মুছে কলির গলা জড়িয়ে বলে, তুই তো আমার প্রাণের সখী। আর কেউ না থাকলেও তুই সবসময় আমার সাথে থাকবি আমি জানি। হঠাৎ করে সব ভুলে যায় কলি। পায়ে হাতে ক্ষত আর ব্যথা ভুলে আবারও হাসতে থাকে। চোখে মুখে আনন্দ নিয়ে মায়াকে জিজ্ঞেস করে, কালকের কথা মনে আছে তোর? কাল কিন্তু মেলা, কি আনন্দ হবে রে। এবার কিন্তু আমরা শাড়ি পরবো, ঠিক আছে? মায়া আমতা আমতা করতে থাকে। শাড়ি পরে এত লোকের ভিড়ে সে মেলা দেখতে যাবে তা হয়তো বাড়ির কেউ মানবে না। তাছাড়া মায়া শাড়ি পরে হাঁটতেও পারে না, বারবার আছাড় খায়। কলি মায়ের কাঁধে ঝাঁকিয়ে বলে, কিরে যাবি না? শাড়ি পরবি তো? ঝুমা আপুরের সাথে নিয়ে যাব। তোর আব্বা তাইলে কিছু বলবে না, ঠিক আছে যাব। ভোরের প্রথম আলো চারদিকে ছড়িয়ে পড়তেই প্রকৃতি যেন নতুন করে জন্ম নিয়ে পূর্ব আকাশে লালিমার আঁচড় কেটে দেয়। গাছের পাতায় শিশির বিন্দু ঝলমল করে ওঠে মুক্তোর মতো। পাখিরা একে একে ডানা মেলে গান গায়। গ্রাম জেগে ওঠে নতুন এক সৌন্দর্য আর রহস্য নিয়ে। হালকা কুয়াশা ঢাকা পথ ধরে সূর্যের আলো এসে যেন নতুন দিনের দাওয়াত দেয়। ভোরবেলা মানে শান্তির পরশ, যেন রাতের সব ক্লান্তি মুছে দিয়ে আবারও শুরু হয় জীবনের আরেকটি যাত্রা। দূরে বড় এক আকাশমণি গাছের ডালে পাশাপাশি বসে আছে দুটো পাখি। কিছুক্ষণ নীরবে বসে থাকার পর হঠাৎই একই সাথে ডানা মেলে উড়ে যায় তারা। অসীম জানালার ধারে বসে এই দৃশ্য দেখছিল গভীর মনোযোগে। ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে দিচ্ছিল তাকে। একটা প্রশান্তি ছড়িয়ে পড়ছিল সারা শরীর জুড়ে। মুহূর্তটা ছিল নিস্তব্ধ আর নির্মল। কখন যে অরুণা এসে ছেলের পিছনে দাঁড়িয়েছে অসীম খেয়ালই করেনি। অরুণা এসে ছেলের কাঁধে রাখে হাত, বাজান কেমন লাগছে আমাদের গ্রাম? অসীম ঘুরে তাকে মায়ের দুগালে আলতো হাত রেখে মিষ্টি হেসে বলে, খুব সুন্দর মা, ঠিক তোমার মতোই, পাগল ছেলে। আজকে পাশের গ্রামে মেলা আছে, নীরাজকে সাথে নিয়ে ঘুরে আয়, আরো ভালো লাগবে। ঠিক আছে মা, যাব। অসীম নীরাজের সাথে দেখা করার উদ্দেশ্যে তার ঘরের দিকে যায়। দরজায় টোকা দিয়ে বলে, কি নীরাজ আসবো? নীরাজ চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। তার হাতে থাকা নুপুরখানা অসীম দেখে ফেলায় ভীষণ লজ্জায় পড়ে যায়। বেশ কিছুক্ষণ যাবত সে নুপুরটা বের করে সেদিনের স্মৃতি চারণ করছিল। সে অচেনা অদেখা মানুষটা, যার কণ্ঠস্বর, সরলতা,
নীল রঙের রেশমি চুড়ি পরা, ধবধবে ফর্সা হাতটা, সব মিলে নীরাজ তাকে কল্পনায় এঁকে রেখেছে। নীরাজ চট করে নূপুরটা তার বালিশের নিচে রেখে দেয়। অসীম ঘরে ঢুকে মজার ছেলে বলে, নূপুরটা বেশ সুন্দর। নীরাজ থতমত খেয়ে যায়। আজ মেলা যাচ্ছ তো অসীম? চলো ঘুরে আসি, ভালো লাগবে তোমার। অসীম বুঝতে পারে নীরাজ প্রসঙ্গ পাল্টাতে চাইছে, তাই আর একবারে কিছু জানতে চায় না। কিছুক্ষণ ভেবে চিনতে তারপর উত্তর দেয়, যাওয়া যায়। মেলায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে জবা। আয়নায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর মুখে পাউডার মাখাচ্ছে। রোজ সে এভাবে সেজেগুজে ঘুরে বেড়ায়। সাজতে তার ভীষণ ভালো লাগে। এ নিয়ে সবাই যে কত মজা করে, কিন্তু জবা পাত্তা দেয় না। আজকে আরো সুন্দর করে সাজতে হবে, অসীমের নজরে পড়তে হবে। অসীম জবার দিকে না তাকিয়ে আজ আর পারবই না। এইভাবে জবা আজকে আরো সুন্দর করে সেজেছে। প্রথমবার একসাথে ঘুরোঘুরি করা হবে বেশ কিছুক্ষণ। এই সুযোগে অসীমের কাছাকাছি আসবে জবা। নিজের মনের কথাগুলো বলতে বলতে উঠোনে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে অসীমের জন্য। পায়চারি করতে থাকে সমানে। হঠাৎ সিঁড়ি বেয়ে অসীমকে নামতে দেখে জবার চোখ গোল গোল হয়ে যায়। অবাক চোখে দেখতে থাকে অসীমকে। অসীম পাঞ্জাবির হাতা কোণে অবধি গোটাতে গোটাতে বারান্দা বেয়ে নামছে। ঘন লোমশযুক্ত হাতে চকচক করছে রূপালি রঙের দামি একটা ঘড়ি। রোদের মধ্যে হলুদাভাব গালের হালকা খোঁচা খোঁচা চাপদারিগুলো চিকচিক করছে আরও। জবা এক ধ্যানে দেখে যায় পাঞ্জাবিতে যে এত ভালো লাগে অসীমকে। জবার যেন প্রতি মুহূর্তে মাথা ঘুরিয়ে যায় আরও। আজ বেশ ভালো মতো নজর দিয়ে দেয় জবা। নীরাজটা একবার মজার ছলে বলেই ফেলে, সাবধান অসীম সাবধান, গ্রামের সব মেয়েরা মেলার ভিতর তোমাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয় না যেন। তখন কিন্তু ভাগাভাগি করতে বেশ মুশকিল। অসীমও পাল্টা মজা করে বলে, চিন্তা করো না, তোমার ভাগেও কিছু রাখবো। মায়া আজ একটা কমলা রঙের সুতি শাড়ি পরেছে, ভীষণ মিষ্টি লাগছে তাকে। হাঁটু অবধি লম্বা চুলগুলো ছড়িয়ে পড়েছে পিঠ বেয়ে। চোখ ভরাট করে আজ কাজল পড়েছে। ধবধবে গায়ে আজ কমলা রঙের যেন ভীষণভাবে মিশে গিয়ে রোদের মতো জলজল করছে। মায়ের ভীষণ ভয় করছে, এভাবে শাড়ি পরে মেলায় যেতে সাহস পাচ্ছে না সে। পাশের বাড়ির ঝুমা আপু এসে মায়াকে মেলায় নিয়ে যাওয়ার জন্য বসে থাকে মায়াদের বাড়িতে। মায়া যখন দূরে কোথাও যায় তখন ঝুমা সাথে নিয়ে যায়। ঝুমা হলো বয়সে অনেক বড় আর বিশ্বস্ত প্রতিবেশী বলে মায়ার বাবা সারোয়ার তখন কিছু বলে না। এদিকে পলাশ ছটফট করছে সেই তখন থেকে, কখন সে মেলায় যাবে। মায়া আর ঝুমা ফুপুর সাথে বসে সে অপেক্ষা করছে কলির জন্য। কলির আসতে দেরি হয়। তার আজ শাড়ি পরার কথা ছিল, কিন্তু তার ভালো কোনো শাড়ি নেই, তাই সে তার মায়ের একটা পুরনো ছেঁড়া শাড়ি পরে আসে। কলির ছেঁড়া শাড়ি দেখে মায়া আলমারি থেকে মুর্শিদার একটা নতুন শাড়ি বের করে দেয় কলিকে পরার জন্য। কলি পরতে চায় না, কিন্তু মায়া জোর করে পরিয়ে দেয়, কারণ মায়া নিজেও কলির কথা রাখতে আজ যে শাড়ি পরেছে। মায়ার ভয় লাগছে, হাত পা কাঁপছে তার। বড় হওয়ার পর থেকে সে এত লোকের মাঝে কখনো শাড়ি পরে খোলা চুলে এইভাবে মুখ দেখে বের হয়নি। দাদি সবসময় বলতেন ভুলেও কোনোদিন অচেনা কাউকে মুখ না দেখাতে, তাতে নাকি কুনজর পড়বে, সবাই নাকি মায়ের রূপে হিংসা করে কালো জাদু করবে। দাদির কথা মায়ের কাছে বরাবরই ঠাট্টা মনে হয়, কিন্তু তবুও মেনে চলতো তার কথা। বাড়ি থেকে বেরোতে মায়া শাড়ির আঁচল টেনে ভালো করে মাথা দিয়ে ঢেকে নেয়, কিন্তু মাঝপথে এসে ঝুমা মায়ের মাথার আঁচল টেনে সরিয়ে দিয়ে বলে, ঘুমটাখানা সরিয়ে ফেলতো মায়া। চোখ মুখ ঢেকে নিয়ে এইটুকু পথ আসতে 3 বার আছাড় খাইছিস তুই, সারা পথ কি এভাবেই যাবি? খুইলা ফেল, একদিন মুখ খুইলা ঘুরলে কিছুই হইব না। ঝুমার সাথে কলি বলে, ঠিকই বলছে ঝুমা আপু, তোর তো হাঁটতে কষ্ট হইতেছে, বারবার আছাড় খেয়ে লোকজন হাসাহাসি করছে শুধু। মায়া উপান্তর না দেখে মাথা থেকে আলগোছে আঁচলটা নামিয়ে সংকোচ নিয়ে হাঁটতে শুরু করে। চারিদিকে মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে। গমগমে অবস্থা চারদিকে, আনন্দ আর উৎসব মাতোয়ারা সকলেই
কদমপুর হাই স্কুলের আশপাশ জুড়ে মেলা বসেছে। গ্রামের লোকজন আসছে ছুটে ছুটে। নানা রকম দোকানপাট বসেছে মেলাতে। মাটির খেলনা, জামা কাপড়, নানা রকম মিষ্টি জাতীয় খাবার, সন্দেশ, তালপাখা, রং বেরঙের কাঁচের চুড়ি, শাড়ি, আরও অনেক কিছু। ঢোল, তবলা, বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, লোকগীতিও শোনা যাচ্ছে। কিছুটা দূরে বড় বড় ডেকচিতে খিচুড়ি রান্না করার গরম ধোঁয়া ওঠা দেখা যায়। বিকালে খাওয়া দাওয়া হবে মেলাতে, তাই স্কুলের বিশাল মাঠ জুড়ে চট জাতীয় বস্ত্রখণ্ড বিছানো হয়েছে। সেখানে কলাপাতা করে সবাইকে খিচুড়ি দেওয়া হয়, যাকে গ্রামের লোকেরা বলে ছিন্নি বা ভোজ। সারোয়ার শেখ আজ ভীষণ ব্যস্ত। মেলার রান্নাবান্না, খাওয়ানোর ব্যবস্থা, তদারকির কাজে তাকে দায়িত্ব পালন করতে হয়েছে। কদমপুর পাঠশালার শিক্ষক হিসেবে তাকে সবাই সম্মান করে বিধায় প্রতিবার মেলার কিছুটা দায়িত্ব তাকেও দেয়া হয়। মায়া জানে আজ আব্বা মেলার ভেতর আসবে না, সে অন্য পাশে কাজে ব্যস্ত থাকবে সারাদিন, তাই সে আব্বার ভয় কাটিয়ে নিশ্চিন্তে মেলা এসেছে। তবে এত লোকের ভিড়ে এসে ভীষণ অস্বস্তি বোধ হয় মায়ার। আসার পর থেকে লক্ষ্য করছে মেলার বেশিরভাগ লোকই তাকিয়ে থাকে তার দিকে। মায়া কলির হাত চেপে ধরে আস্তে আস্তে ভয় নিয়ে হাঁটতে থাকে। কলি কথা বলে যাচ্ছে অনবরত। মেলায় এসে তার বেশ আনন্দ লাগছে। কথার বেগ কমিয়ে কলি হঠাৎ আস্তে করে বলে, এই মায়া, একটা কথা বলি তোরে। মায়া বলে, বল, কি কথা? কলি তখন অপ্রস্তুত ভঙ্গিতে বলতে থাকে, আচ্ছা, তোর কি মনে হয় বলতো, ওই লোকটা কি আজ মেলায় আসবো? কলির কথা শুনে মায়া অবাক হয়ে ঘুরে তাকায়। হঠাৎ করে কোন লোকের কথা জানতে চাইছে কলি। কোন লোক? ওই যে আমাদের গায়ে যার মাঝে মাঝেই দেখা যায়। একদিন ওই আম গাছের নিচে দেখা হইল বৃষ্টির মাঝে, একদিন পুকুরে গোসল করার সময়, আবার ওই দিন তো শাপলা বিলের পাশে দেখা হইল যে। কলির হাবভাব বুঝতে পেরে মায়া ভীষণ হাসি পায়। মায়া মুচকি হেসে বলে, কেন রে, ওই লোককে দিয়ে কি তোর কিসের দরকার? আর সে মেলায় আসলেই বা আমাদের কি? মায়া মুখ টিপে হাসতে থাকে। সে আগে কিছুটা আন্দাজ করছিল কার কথা বলতে পারে কলি। আন্দাজটা যে সত্যি সঠিক হবে ভাবতে পারেনি। কলি কথা বলে না, কি বলবে সে বুঝতে পারছে না। কলির চুপ থাকা দেখে মায়া ফট করে বলে ফেলে, প্রেমে পড়েছিস? কলি লজ্জা পেয়ে মুখ ঢাকে। মায়া আর কলিকে এক পাশে দাঁড় করিয়ে রেখে পলাশকে নিয়ে ঝুমা ফুপু নিয়ে গেছে দোকানের ভিতর। পলাশ খেলনা কিনবে, আর মায়া বেশি ভিড়ে যাবে না বলে মায়াকে কলির সাথে রেখে গেছে ঝুমা। বেশ অনেকক্ষণ হয়েছে, কিন্তু ঝুমাদের আসার নাম নেই। কলি মায়াকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে, এগিয়ে যায় পলাশদের খুঁজতে। কিন্তু সেই যে কলির নিজেরও আর আসার নাম নেই। মায়া একা একা দাঁড়িয়ে থাকতে স্বস্তি পায় না, এদিক ওদিক তাকাতে থাকে বারবার। চারদিকে লোকজনগুলো মায়াকে নজরে ঘুরিয়ে দেখতে থাকে। একটু পর মায়ের দিকে একটা লোক এগিয়ে এসে গা ঘেঁষে দাঁড়ায়। মায়া সরে গিয়ে ফাঁকে দাঁড়ায়। লোকটা আরও মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। কালো মতো মাঝবয়সী লম্বা লোকটা ভারী অদ্ভুত দেখতে। মাথায় আউলা ঝাউলা কোকড়ানো ময়লা চুল, দেখে মায়ের সুবিধার মনে হয় না। হাবভাব দেখে ভণ্ড ভণ্ড লাগে। দাঁত কেলে মুখের সামনে দাঁড়িয়ে লোকটা বলে, আপা কি মেলায় একাই আইছেন নাকি? উত্তর দেয় না মায়া। তার থেকে সরে গিয়ে আবারও দূরে দাঁড়ায়। লোকটা আবারও কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপা কি ভয় পাইতেছেন? একাই আইছেন মেলায়? সাথে আর কেউ নাই? বলে মায়ের পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগে। মায়া ভয় পেতে থাকে, কি করবে বুঝতে পারে না। মেলার এত লোকের ভিড়ে কোথায় খুঁজবে কলিদের, এই ভেবে ভীষণ চিন্তায় পড়ে যায়। মায়া দ্রুত লোকটার পাশ কাটিয়ে দৌড়ে মেলার বাইরে চলে যায়। নিঃশব্দে কেঁদে ফেলে। কিছু না ভেবে সোজা বাড়ির পথে হাঁটা ধরে মায়া। পেছন পেছন লোকটাকে আসতে দেখা যায়। হাঁটার গতি বাড়িয়ে লোকটা মায়ের কাছাকাছি পৌঁছে যায়। আবারও নানা রকম প্রশ্ন করতে শুরু করে লোকটা। মায়া ভয় পেয়ে এবার খানিকটা শব্দ করে কেঁদে ফেলে। মায়ের থেকে খানিকটা দূরে একটা লোককে দেখা যায়। মায়া এক দৌড়ে লোকটার কাছ থেকে দাঁড়িয়ে সাহায্য চাইতে থাকে। এই যে শুনছেন, একটু সাহায্য করুন, খুব বিপদে পড়েছি। মায়ের কথা শুনে সে ঘুরে তাকাতে মায়া অবাক হয়ে যায়। মায়া চট করেই চিনে ফেলে তাকে। শাপলা বিলের পাশে সেদিন
এই লোকটার সাথে ধাক্কা খেয়েছিল মায়া। মায়ার তাকে কেন যেন ভালো মানুষ মনে হয়েছিল, তাই খানিকটা স্বস্তি আর ভরসা পায়। অসীম মায়ের দিকে ঘুরতে বলে, জি বলুন। মায়া তখনও কেঁপে যাচ্ছে সমানে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, একটা লোক খুব বিরক্ত করছে, বেশ অনেকক্ষণ হলো, লোকটা খুব খারাপ। সে চলে না যাওয়া পর্যন্ত আপনি একটু আমার সাথে থাকতে পারবেন? অসীম মায়াকে অনুসরণ করে লোকটার দিকে এগিয়ে যায়। ভণ্ড লোকটা আবার এসে মায়ের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, আপা কি রাগ করছেন? ভয় পাইছেন নাকি? দৌড় দিলেন ক্যা? আমারে ভয়ের কিছু নাই, মেলায় যাইবেন আমার সাথে? মায়া অসীমের পিছনে গিয়ে আড়াল হয়ে দাঁড়িয়ে থাকে। অসীম লোকটাকে একবার ভালো করে দেখে নেয়। দেখে তার ধারণা হয় লোকটা হয়তো মাতাল নয়তো পাগলাটে ধরনের। অসীম ভারী কণ্ঠে বলে, কি সমস্যা আপনার? বিরক্ত করছেন কেন ওনাকে? বিরক্ত করতেছি না, তারে আমি চিনি, আমার পরিচিত। অসীম মায়ের দিকে তাকে জিজ্ঞেস করে, আপনার পরিচিত? মায়া দুদিকে মাথা নাড়িয়ে না বলে। লোকটা ঘুরে ঘুরে প্রচুর বিরক্ত করতে থাকে, বারবার মায়ের দিকে তাকে আপাদমস্তক যেন গিলে খেতে চায়। অসীম হাত মুষ্টিবদ্ধ করে রেখে লোকটার জামার কলার ধরতেই মায়া বারবার অনুরোধ করতে থাকে যেন লোকটার গায়ে হাত না তোলে, তাতে করে ঝামেলা আরও বেড়ে যেতে পারে। লোকটা ভয় পেল কিনা বোঝা যায় না, দাঁতগুলো বের করে হাসতে হাসতে চলে যেতে নেয়। যাওয়ার সময় অসীমের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখে নিয়ে বলে, সেই তেজ দেখাইতেছেন, এমন ভাব করতেছেন সাহেব যেন এ আপনার ঘরের বউ লাগে। লোকটার কথায় চরম লজ্জা পেয়ে মায়া যেন মাটিতে মিশে যায়। অসীমও কিছু বলতে পারে না। খানিকক্ষণ নীরবতা বজায় রেখে অসীম জিজ্ঞেস করে, একা এসেছেন কেন? একা কোনো মেয়ে মেলাতে আসে? মায়া থতমত ধরে বলতে থাকে, একা না, আমার সাথে অন্যরা আছে মেলার মাঝে, আমি ওদের হারিয়ে ফেলেছি। তাহলে এখন কি করবেন? আবার নিশ্চয়ই একা দাঁড়িয়ে থাকবেন? মায়া দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অসীম আবার জিজ্ঞেস করে, একা যেতে পারবেন? আমি কি আপনাকে তাদের কাছে পৌঁছে দেব? মায়া আবারও আগের মধ্যে মাথা নাড়িয়ে বলে। মায়াকে মেলার মাঝে নিয়ে পৌঁছে দিয়ে অসীম অন্যদিকে চলে যেতে উদ্যত হলে মায়া বলে, সেদিনের জন্য আমি খুবই লজ্জিত। আমার কারণে আপনি অনেক সমস্যায় পড়ে গিয়েছিলেন, মাফ করে দেবেন। কলিরা চলে আসে। অসীম ভুরু কুঁচকে এক পলক মায়ের দিকে তাকায়, তারপর বলে, মানে বুঝতে পারছি না আপনার কথা। মায়া শাপলা বিলের ঘটনাটা বলার পর অসীমের মনে পড়ে যায়। অসীম ঠিক আছে বলে চলে যাবে, তখন সামনাসামনি দেখা হয়ে যায় কলিদের সবার সাথে। মায়ার সাথে অচেনা এমন একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে কলিরা একে অপরের মুখ চাওয়াচাই করে। কিছু বুঝতে না পেরে ঝুমা চট করে মাকে জিজ্ঞেস করে, কিরে, এই সুন্দর পোলাটাকে? মায়া অমনি খপ করে ঝুমার হাত চেপে ধরে আসতে বলার জন্য, কিন্তু ঝুমার কথাটা ততক্ষণে অসীমের কান অবধি পৌঁছে যায়। অসীম শুনেও না শোনার ভান করে নিজের পথে চলে যায়। নিরাজরা সকলেই মেলার মাঝে দাঁড়িয়ে অসীমের জন্য অপেক্ষা করতে থাকে। অসীম এখনো দেখা নেই। জবার প্রচণ্ড রাগ হতে থাকে অসীমের উপর। ভেবেছিল আজকে অসীমের সাথে ঘুরতে পারবে, মেলা দেখবে, আনন্দ করবে, কিন্তু তা আর হয়ে উঠছে না। মেলায় আসার পরপরই অসীমের মোবাইলে কল চলে আসে। মেলাতে গান বাজনার মাঝে মোবাইলে কথা বুঝতে না পেরে অসীম সেই যে বাইরে চলে যায়, আর খবর নেই তার। জবা বিরক্ত হয়ে অরুণাকে বলতে থাকে, তোমার ছেলেটা এমন কেন ফুপু? তোমরা কত প্রশংসা করো, কত ভদ্র সভ্য ভালো ছেলে বলো, আমার কাছে কেমন অহংকারী মনে হয়, সবসময় নিজের ইচ্ছা মতো কাজ করে। আমরা যে কতক্ষণ হইল অপেক্ষা করতেছি, খেলা আসছে তার। অরুণা কিছু বলতে যাবে, তার আগে অসীম চলে আসে। নীরাজ বলে, তোমার জন্য সেই যে অপেক্ষা করছি, কোথায় ছিল এতক্ষণ? এখন তো ভোজ খাওয়া হবে, চলো আসলে বসে পড়ি। রাবেয়া জবার কানে কানে ফিসফিস করে বলে, অসীম ভাই কি আপনার সাথে খাইবে ওই ভোজ? তার উপর যে গরম পড়ছে আইজ, এত লোকজনের মাঝে তার অসুবিধা হইব না? জবা বলে, মনে হয় খাইব না, দেখি না কি করে। গ্রামের লোকজন সবাই একে একে বসে পড়ে। সবার সামনে কলা পাতা বিছিয়ে দেয়া হয়। কিছু লোক ধরাধরি করে খিচুড়ির ডেকচিগুলো এনে রাখছে এক পাশে, আর এক পাশ থেকে সবাইকে কলা পাতায় বেড়ে দেওয়া হচ্ছে।
পুরুষ আর মহিলাদের বসার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাই জবা, রাবেয়া এবং অরুণা মহিলাদের জায়গায় চলে যায়। নিরাজ আর অসীম বসেছে এক জায়গায়। সকলের সাথে বসে অসীম কলা পাতায় ভোজ খায়। বিষয়টা তার কাছে বেশ মজাই মনে হয়, কিন্তু অতিরিক্ত গরমে শরীর ঘেমে একাকার, তার টুপটুপ করে ঘাম ঝরতে থাকে। তবুও চোখে মুখে কোনো বিরক্তিকর ভাব নেই। শহরের ছেলে হিসেবে অসীম একদমই আলাদা। আসার পর থেকে খুব সহজে গ্রামীণ পরিবেশের সবকিছু মানিয়ে নিয়েছে। পলাশকে পুরুষ আসনে বসিয়ে দিয়ে মায়ারা মহিলা আসনে আসতে আসতে দেখে সবাই বসে গেছে। ঝুমা আর কলি কোনো রকমে বসলেও মায়া বসতে পারে না, জায়গা নেই। এমনিতেও মেলায় আসলেও মায়া এখানে ভোজ খেতে আসতে চায়নি, আসার জন্য হয়েছে সবার জন্য। জায়গা না হয় মায়া ওভাবেই দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে, তার লজ্জাও করে কিছুটা। মায়াকে দাঁড়িয়ে থাকা অবস্থায় অরুণার চোখ যায় সেদিকে। কি মনে করে যেন অরুণা গোপনে গোপনে বেশ আনন্দিত বোধ করে, খুশি হয়। মায়াকে দেখে স্তম্ভিত হয়ে বলে, মাশাআল্লাহ, খোদা তাআলার কি এক অপরূপ সৃষ্টি, কি রূপবতী মেয়েটা। আগ্রহ নিয়ে অরুণা মায়াকে ডেকে নিয়ে নিজের পাশে বসতে বলে। মায়া আমতা আমতা করতে থাকে। অচেনা একটা মানুষের পাশে বসে খেতে লজ্জা লাগবে তার। মায়ের হাত ধরে কাছে টেনে নিয়ে অরুণা নিজের পাশে বসায়। নিজের কলাপাতাটা মায়ের সামনে দিয়ে সে লোককে ডেকে আর একটা কলাপাতা চেয়ে নেয় আর ভোজ চেয়ে নেয়। অরুণা খাওয়ার মধ্য দিয়ে মায়ের পর মনোযোগ সহকারে দেখতে থাকে। মায়া তা বুঝতে পেরে ভীষণ অস্বস্তি বোধ করে, ঠিকভাবে খেতে পারে না, হাত দিয়ে নেড়ে চেড়ে এদিক ওদিক তাকায়। হঠাৎ অরুণা জিজ্ঞেস করে বসে, কি নাম গো তোমার? মায়া বিড়বিড় করে বলে, মায়াবতী। সবাই মায়া বলে ডাকে। বাহ, নামের সাথে চেহারায় বেশ মিল আছে। নামটা কে রেখেছিল? মায়া নিচু স্বরে বলে, জি, আমার আব্বা। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? এবার মেট্রিক দিয়েছি। এভাবে আরও বেশ কিছু প্রশ্ন করে অরুণা। মায়াকে তার মনে ধরে যায়। এমন অতি সুন্দরী শান্ত স্বভাবের একটা মেয়ে খুঁজছিল সে। মনে মনে অরুণা ভাবে, আমার বেশ পছন্দ হয়েছে মায়াবতীকে। আমার বিশ্বাস অসীমও নিশ্চয়ই মায়ের পছন্দকে অমত করবে না। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। মেলা শেষের দিকে। মেলার বেশিরভাগ লোকজনই সবাই যার যার মতো বাড়ি ফিরে গেছে। নিরাজের মন খারাপ লাগে। ভেবেছিল আজ হয়তো দেখা হবে তার সাথে। সারাদিন সবার মাঝে থাকলেও সুযোগ করে এদিক ওদিক খুঁজেছে সে, কিন্তু এত লোকের ভিড়ে কোন পাশে ছিল মেয়েটা কি করে বুঝবে? এমনও হতে পারে মেয়েটা আজ এখানে আসেনি। নিজ মনে বলতে বলতে নিরাজ বাড়ির পথে হাঁটা শুরু করে। হঠাৎ হাঁটার পথে অসীম থেমে যায়। কিছু কেনাকাটা করেছিল সে সবার জন্য, কিন্তু তার হাতের ব্যাগগুলোর মধ্যে কিছু কম কম মনে হতে গুনে দেখে একটা ব্যাগ কম আছে। এতগুলো ব্যাগের ভেতর থেকে একটা ব্যাগ কখন যে পড়ে গেছে সেটা খেয়াল করেনি। অসীম বাকি ব্যাগগুলো নিরাজের হাতে দিয়ে সবাইকে বাড়ির পথে এগোতে বলে। তারপর সে আবার মেলার ভেতর ঢুকে পড়ে আর দু একটা জিনিস কিনে ফিরে আসতে নিজের হাতে থাকা ভেঙে যাওয়া মোবাইলটা দিকে নজর পড়ে। তখন সে শাপলা বিলের ঘটনাটা মনে পড়ে যেতে নিজের মনে বলে, অদ্ভুত মেয়ে। ফোনটা পাঞ্জাবির পকেটে রেখে দিয়ে অসীম কিছুটা সামনে এগিয়ে আসতেই আবারও মায়ার সাথে মুখোমুখি হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মায়া। পাশে কলি দাঁড়িয়ে আছে। কলিকে ভীষণ বিচলিত দেখায়। অসীম ভাবে হয়তো তখনকার সেই লোকটা আবারও বিরক্ত করছে মায়াকে। এবার অসীম নিজে থেকে মায়ের কাছ থেকে জিজ্ঞেস করতে কলি উত্তর দেয়, একজনকে পাওয়া যাচ্ছে না, মায়ের ছোট ভাই পলাশ। সে বিকেলের পর থেকে আর কোনো খোঁজ নেই ছেলেটার। চারিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পলাশকে। সব জায়গায় খুঁজে দেখেছে মায়েরা। খাওয়া শেষ করে ওরা অপেক্ষা করছিল পলাশের জন্য, কিন্তু সবাই বের হলেও পলাশকে দেখা যায় না। ওকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা করে ফেলেছে মায়েরা। মায়ের আব্বা সরোয়ারকেও দেখা যায় না কোথাও। সে মেলায় কাজ শেষ করে বাকি মুরব্বী কিছু গণ্যমান্য লোকেদের সাথে মাতব্বর বাড়িতে গেছে। তার ফিরতে ফিরতে রাত হবে। এ অবস্থায় কি করবে বুঝতে না পেরে মায়া ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়ে কাঁদতে থাকে। এদিকে ঝুমা ফুপু
মেলা থেকে মামার বাড়িতে চলে গেছে, মামার শরীর ভালো না তার জন্য। মাকে সামলাতে কষ্ট হয় কলির, উপায়ন্তর না পেয়ে সে অসীমের থেকে সাহায্য চেয়ে বসে। দিনের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে এসেছে। আকাশ জুড়ে লালচে রঙের আভা কাটিয়ে অন্ধকার ঢেকে দিচ্ছে চারদিকে। সন্ধ্যার শেষ ধাপ পার করে রাত নামতে শুরু করেছে। মেলা শেষ হয়ে যাওয়ায় সবাই চলে গেছে বাড়িতে, কিন্তু থেকে গেছে অসীম, মায়া আর কলি। পলাশকে এখনো পাওয়া যায়নি। অসীম নিজে মায়াদের সাথে খোঁজ নিয়েছে। মায়ের বুক ধকপক ধকপক করছে অনবরত। বাড়ি ফিরে কি বলবে সবাইকে, পলাশ কোথায়, কি হলো, কিভাবে খুঁজে পাবে, এসব ভেবে কাঁদতে কাঁদতে মায়া ধরে গিয়েছে তার মাথা। দুশ্চিন্তায় হাত পা অবশ্যই আসছে। তার উপর সেদিনের শাপলা বিলের লাশটার কথা মনে হয়ে আরও ভয়ে নুয়ে আসছে। এদিকে রাত বেড়ে যাওয়া শুরু করেছে। চারিদিকে ক্ষেত আর জঙ্গল থেকে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে অনবরত। অসীম এভাবে ফাঁকা একটা জায়গায় মেয়ে দুটোকে একা রেখে নিজে চলে যেতে পারছে না। সে নিজেও বুঝতে পারছে না কিভাবে তার সাহায্য করবে ওদের। শুনুন, আপনার বাড়িতে চলে যান, এখানে এভাবে একা থাকা ঠিক হবে না। বিষয়টা বাড়ির সবাইকে জানানো উচিত, চলে যান। মায়ার সাথে ঘটে যাওয়া সারাদিনের ঘটনা সম্পর্কে কলি সব শুনেছে। তার উপর এতক্ষণ ধরে সাহায্য করা আর কথাবার্তায় অসীম লোকটার প্রতি কলির একরকম বিশ্বাস এসে যায়। সে বিশ্বাসে কলি চট করে বলে ফেলে, আপনি কি আমাদেরকে একটু বাড়ি অবধি পৌঁছায় দিবেন? খুব ভয় লাগতেছে, অনেক রাত হয়ে গেছে তো, একা এত পথ যাইতে পারবো না আমরা। মায়ের নিজেরও ভয় করতে থাকে একা একা যেতে, কিন্তু অসীমকে বলা ঠিক হবে কিনা সেই ভেবে বলতে পারে না। তাছাড়া কোনো দিকে মন নেই মায়ার, সে পলাশের চিন্তায় পাগল হয়ে আছে। মায়েদের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আগে আগে হেঁটে যায় অসীম, পিছনে কলি আর মায়া। মায়া ঠিকমতো হাঁটতে পারে না, কলি তাকে ধরে ধরে হাঁটতে গিয়ে নিজেও অসুবিধায় পড়ে যায় বারবার। তার হাতে কয়েকটা ব্যাগ আর পলাশের রেখে যাওয়া বেশ কিছু খেলনা, এ নিয়ে এক হাতে আর অপর হাত দিয়ে মায়াকে ধরে রাখতে হিমশিম খায় কলি। মাঝে পথ অবধি গিয়ে মায়া আর হাঁটতে পারে না, পা কাঁপতে থাকে সমানে, মাথা ঘুরে চোখে মুখে অন্ধকার দেখে ধপাস করে পড়ে যায় মাটিতে। মায়ের অবস্থা দেখে কলি এবার ভীষণ ভয় পেয়ে যায়, নিজেই জোরে জোরে কাঁদতে শুরু করে। অসীম পড়েছে মহা মুসিবতে, বুঝে উঠতে পারে না কি করবে সে। এগিয়ে এসে কোনো উপায়ন্তর না পেয়ে আলগোছে মাটি থেকে কোলে তুলে নেয় মায়াকে। পাজাকোল করে হাঁটতে শুরু করে। কলি অবাক হয়ে তাকিয়ে থাকে অসীমের কাণ্ডে, সাথে স্বস্তিও পায় কিছুটা। অসীম কলির দিকে তাকে বলে, এছাড়ার উপায় নেই, চলুন এবার। মাটির কাঁচা স্যাঁতস্যাঁতে রাস্তা দিয়ে মায়াকে পাঁজা কোল করে হাঁটছে অসীম। খানিকক্ষণ পরপর কলি মায়াকে ধাক্কা দিয়ে দিয়ে দেখছে তার হুঁশ ফিরেছে কিনা। আশেপাশে কোথাও পানি নেই, অনেক দূর পর্যন্ত শুধু ফাঁকা চর আর ক্ষেত। কিছুটা দূরে একটা শুকিয়ে যাওয়া নদী দেখা যায়, তাতে অল্প পানি। চারিদিকে শুনশান নীরবতা। সন্ধ্যা পার হলেই যেন গ্রামের সব বাড়ি ঘর নিশ্চুপ হয়ে যায়। ফকফকে জ্যোৎস্নার আলোতে আশপাশটা খা খা করে উড়ছে। ক্ষেত খোলার চারিদিক থেকে ভেসে আসছে নানান রকম পোকামাকড়ের অবিরাম শব্দ। অসীম এক পলক তাকিয়ে দেখে মায়ের দিকে এখনো জ্ঞান ফেরেনি। মাথার ওপর বিশাল বড় চাঁদ, আর সেই চাঁদের আলো এসে পড়ছে মায়ের চোখে মুখে, তার সারা শরীরে। পাতলা ঠোঁট জোড়ার নিচে কুচকুচে কালো তিলটা স্পষ্ট ফুটে উঠছে। চাঁদের আলো আর মায়ার ঝলমলে গায়ের রং মিলে যেন চোখ ঝলসে যাওয়ার মতো লাগে। তার অপরূপ এই সৌন্দর্য যেন ঠিকরে বেরিয়ে আসে। অসীমের কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হয়। কি অদ্ভুতভাবেই না এত সবকিছু ঘটে যাচ্ছে তার সাথে। শহরে থাকতে অনেকদিন আগে অসীম একটা স্বপ্ন দেখেছিল। আজ যে সেই স্বপ্নের কথাটা মনে পড়ে আবার। স্বপ্নে সে ঠিক এরকম করেই একটা গ্রামের রাস্তায় রাতের বেলায় হাঁটছিল। আশেপাশে ছিল অসংখ্য ধানের ক্ষেত। হাঁটার পথে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা মেয়েকে। যখনই অসীম সেই মেয়েটির কাঁধে হাত রাখতে যাবে, ঠিক তখনই ঘুম ভেঙে যায় তার। বাড়ির সামনে এসে দাঁড়াতে কলি দেখে মুর্শিদা আর জাবেদা উঠোনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মায়েদের জন্য।
তারা ভেবেছিল মায়ারা তার আব্বার সাথে আছে, কিন্তু এখন মায়াকে এইভাবে দেখে ভীষণ ঘাবড়ে যায় তারা। কলি সব ঘটনা খুলে বলতেই জাবেদা আর মুর্শিদা হাউমাউ করে কান্না জুড়ে দেয়। জাবেদা কাঁদতে কাঁদতে প্রতিবেশী রফিককে ডাকতে যায় সরোয়ারকে খবর পাঠাতে, কিন্তু রফিকের শরীর খারাপ বলে যেতে পারে না। মুর্শিদার কলি মাকে ধরে ঘরে নিয়ে যায়, মাথায় পানি ঢালতে থাকে, হাতে পায়ে তেল মালিশ করে দেয়। ইতিমধ্যে সরোয়ার চলে আসে। সবার এমন অবস্থা দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন। সব ঘটনা শোনার পর তিনি দৌড়ে চলে যান পলাশের খোঁজ লাগাতে। সাথে নিয়ে যায় অসীমকে। অসীম বেচারা আর না করতে পারে না, আবারও সে সরোয়ার সাথে বেরিয়ে পড়েন। রাত তখন বেশ গভীর, চারিদিকে অন্ধকার আর তুমুল বাড়ি বর্ষণের মধ্যে ভিজতে ভিজতে সরোয়ার পলাশকে নিয়ে বাড়ি ফিরে আসে। এর মাঝে পেরিয়ে গেছে লম্বা সময়। ততক্ষণে মায়াও কিছুটা সুস্থ হয়ে পলাশকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পলাশকে মরা নদীর ওপর ভাঙা একটা নৌকায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে নিয়ে আসে সরোয়ার সাথে অসীম। অসীমকে সরোয়ার তার সাথে করে বাড়ি নিয়ে আসে। মধ্যরাতে এই বৃষ্টির মাঝে অসীমকে একা ছাড়তে না চেয়ে কৃতজ্ঞতার সহিত সরোয়ার নিজের সাথে আনে। অসীম বারবার বলে সে ফিরে যেতে পারবে, কিন্তু সরোয়ার মানবিকতার খাতিরে আটকে রেখে দেয়। নিজের বাড়িতে এক রাতের জন্য আশ্রয় দেয় অসীমকে। মুর্শিদা আর জাবেদাও জোর করে রাখে অসীমকে। তারা কোনোভাবে অন্ধকারের এত রাতে এত বৃষ্টির মাঝে যেতে দিতে চায় না। অসীম এত করে বলেও যখন কাজ হয় না, তখন সে নিরুপায় হয়ে বাড়িতে কল করে জানিয়ে দেয় সেই গ্রামে হঠাৎ এক শহরের বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়ায় তার সাথে তার গ্রামের বাড়িতে থেকে গেছে। বারান্দার পাশে ছোট খুপড়ি ঘরটায় নতুন বিছানার চাদর বিছিয়ে সুন্দর পরিপাটি করে অসীমের থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। সুন্দরভাবে আপ্যায়ন করার ইচ্ছা থাকলেও মুর্শিদা এত ঝড় তুফানের রাতে তা করতে পারে না। তাছাড়া পলাশের অবস্থা খারাপের জন্য সবাই তাকে নিয়ে পড়ে আছে। জাবেদার তো ধারণা পলাশকে জিন ভূতে নিয়ে ফেলে রেখেছিল, তাই সে সমানে দোয়া দুরুদ পড়ে পলাশকে ফু দেওয়ার উপরে আসেন। সারাদিন অসীমের অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে মায়াদের পাল্লায় পড়ে। বৃষ্টিতে ভিজে থেকে থেকে পুরো শরীর জবজবে অবস্থা, তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। চুলের ডগা বেয়ে অনবরত চুপচুপ করে পানি পড়ছে। ঠান্ডা ঠান্ডা লাগা ভাব দেখা যায়, বারবার হাসি উঠতে থাকে পরপর। মাথা ভারী ভারী লাগা শুরু হয়। ঘরে টানানো দড়ির উপর গামছা রাখা দেখে অসীম তা দিয়ে মাথা মুছতে থাকে। পরনের জবজবে ভেজা পাঞ্জাবিটা খুলে পানি ঝারিয়ে দড়ির উপর মেলে দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করতে থাকে শুকানোর জন্য। মায়া তখন ঘরে ঢুকে পড়ে। সাথে সাথে চট করে মায়া অসীম দুজনকে দুদিকে পাশ ফিরে দাঁড়ায়। এমন একটা অবস্থায় ভীষণভাবে অস্বস্তিতে পড়ে যায় দুজনেই। মায়া চোখ মুখ খিঁচে বন্ধ রেখে আস্তে করে বলে, খাবারটা খেয়ে নেবেন, জল চৌকির ওপর রেখে যাচ্ছি। অসীম মায়ের দিকে না ঘুরে বলে, জি ধন্যবাদ। খাবারটা জল চৌকির ওপর রেখে মায়া এক দৌড়ে চলে যায়। অসীম ভেজা পাঞ্জাবিটা আর না শুকিয়ে অমনি আবার গায়ে পড়ে নেয়। রাতে ঘুম হয় না অসীমের। বৃষ্টি তখনও শেষ হয়নি। সারা রাত অঝরে বৃষ্টি হতেই থাকে। অসীম বারান্দায় নেমে বৃষ্টি দেখতে থাকে। পিছনে দরজার কাছে দাঁড়িয়ে হালকা কাশি দেয় মায়া। অসীম পিছনে না ঘুরে জিজ্ঞেস করে, কিছু বলবেন? মায়া জড়ানো মোড়ানো একটা মোটা পলিথিনের প্যাকেট অসীমের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইটা মনে হয় আপনার। অসীম মায়ের দিকে মুখ করে দাঁড়িয়ে প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে, কোথায় পেলেন? মায়া কাঁচুমুচু করতে থাকে, দরজার সাথে সিটকে দাঁড়িয়ে থাকে অপরাধীর মতো। অসীমের দিকে চোখ তুলে তাকাতে পারে না, স্পষ্টভাবে কিছু বলতে গিয়েও যেন পারে না। তখনকার বিষয়টা নিয়ে এখনো মায়ের অস্বস্তি হতে থাকে। অসীমটা বুঝতে পারে। গলা হালকা খ্যাকর দিয়ে কেশে বলে, আপনি কি এখনো লজ্জা পাচ্ছেন? মায়া চট করে চোখ বুজে ফেলে। সে যে এখনো লজ্জা বোধ করছে, অসীম এটা ধরতে পারে। মায়ের আরও বেশি লজ্জায় পড়ে যায়। মাটির দিকে নজর রেখে আমতা আমতা সুরে বলতে থাকে, মেলার মাঝে পেয়েছি, আপনার হাতে কিছু ব্যাগ ছিল, তার ভেতর থেকে এটা পড়ে গিয়েছিল, হয়তো খেয়াল করেননি। আপনাকে ডাকার আগে আপনি চলে যান,
তাই আমি কলির ব্যাগে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম আপনার সাথে আবার দেখা হলে দিয়ে দেব। পরে আবার দেখা হলেও পলাশকে খুঁজতে গিয়ে তখন আর মনে ছিল না। এতগুলো কথা বলতে গিয়ে মায়া মৃদু মৃদু কাঁপতে থাকে, নাক মুখ ঘেমে ওঠে, বারবার আর চোখে তাকায় এদিক ওদিক। অসীম খেয়াল করে মায়ের সামনে থেকে সরে দূরে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ, আপনার আগাম চিন্তাভাবনা খুব ভালো। মায়া আর চোখে অসীমের দিকে তাকিয়ে থাকে পরপর। তার কথার মানে সে বুঝতে পারে না। আপনার সাথে যে আমার আবার দেখা হবে এটা আপনি আগে থেকে জানেন? আপনি কি ভবিষ্যৎ বলতে পারেন? মায়া দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, তবে মনে হয়েছিল। ভোরের আলো ফুটে চারিদিকে ফকফকা হতে শুরু করেছে। পলাশের শরীর ভীষণ খারাপ, শরীরের কিছু অংশে বেশ জখম, আর আছর কাটায় জ্বর হয়েছিল রাতে, তাই আর কিছু জিজ্ঞাসা করা হয়নি তাকে। এখন পলাশ সামান্য সুস্থ হয়। বাড়ির সকলেই কালকের বিষয়ে জানতে চায় পলাশের থেকে। পলাশের ভাষ্যমতে সে কাল মেলা থেকে বেরিয়ে পাশের জঙ্গলে যায় প্রকৃতির কাজ সারতে। হঠাৎ কানে আসে কয়েকটা পায়ের আওয়াজ, তার সাথে মেলিয়ে এক মৃদু চিৎকার। ধীরে ধীরে আওয়াজ তীব্র হওয়ায় পলাশ কৌতূহলী মন নিয়ে ঝোপের আড়ালে উকি দেয় দেখার জন্য। সেখানে সে 3 জন লোককে দেখতে পায়, সাথে একজন মেয়ে। লোকগুলোর মুখে গামছা দিয়ে অর্ধেক ঢেকে রাখা। মেয়েটাকে তারা ওড়না দিয়ে মুখ বেঁধে টানতে টানতে জঙ্গলের ওপারে নিয়ে যাচ্ছিল। পলাশ লোকগুলোর একজনের হাতে বড় একটা ছুরি দেখতে পায়। হঠাৎ পলাশকে এই লোকগুলো দেখতে পাওয়া সে দৌড়াতে উদ্যত হয়, কিন্তু তার আগে তাকে মাটিতে পড়ে যায় বড় একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করে টেনে নিয়ে যেতে থাকে। তারপর আর কিছু পলাশের মনে নেই। বারান্দার ঘরে মায়া বিছানা গুছিয়ে রাখতে গিয়ে জলচৌকির ওপর কালকের সে প্যাকেটটা পড়ে থাকতে দেখে। অসীমকে সে মনে করে প্যাকেটটা দিয়ে দিয়েছিল, কিন্তু আবারও এখানে রাখা অবস্থায় দেখতে পেয়ে মায়া বিড়বিড় করে বলে, কি আজব লোক রে বাবা, একবার না হয় আমার মনে ছিল না? আমার মতো সেও দেখছি এমন, আবার ভুল করে ফেলে রেখে গেছে। দানবের মতো মস্ত বড় একটা লোক, সেও নাকি এমন মন ভোলা হয়। বিছানায় গা এলিয়ে শুয়ে আছে অসীম, শরীরে হালকা জ্বর, সাথে খুকখুকে কাশি। কাল সারারাত বৃষ্টিতে ভিজে তার ওপর একখানা ভেজা কাপড়ে থাকায় শরীরে হালকা জ্বর এসে গেছে। কাল সারারাত বৃষ্টি আর থামেনি, আজ ভোর পর্যন্তই ছিল সেই তুমুল বৃষ্টি। অসীম কাল শেষ রাতের দিকে বৃষ্টির মাঝে মায়াদের বাড়ি থেকে চলে আসে। আসার সময় কারোর সাথে দেখা হয় না আর। অসীম বিছানায় শুয়ে আধ বোঝা চোখে বই পড়ছে। তখন তার দরজায় দাঁড়িয়ে রাবেয়া বলে, সাহেব আসবো? অসীম ভুরু কুঁচকে এক পলক তাকিয়ে বইয়ের দিকে মন দিয়ে বলে। রাবেয়া গ্লাস ভর্তি গরম দুধ হাতে ঘরে ঢুকে টেবিলের উপর রাখতে অসীম কিছুটা গম্ভীর গলায় বলে, আমাকে এসব বলে সম্বোধন করতে হবে না, আমি কোনো সাহেব টাইপ নই। রাবেয়া জিভ কেটে বলে, মাফ করবেন অসীম ভাই, জবা আফা শিখাইয়া দিছিল বলতে। রাবেয়া থেমে খানিকক্ষণ পর দুহাত একত্রে কসলাতে কসলাতে আবার বলে, অসীম ভাই একটা কথা কই, রাগ করবেন কইলে? কি কথা শুনি আগে। রাবেয়া উৎসাহ নিয়ে ফটাফট বলতে শুরু করে, অসীম ভাই আপনি আসার পর এই গায়ের অনেক মেয়েই খালি আপনার কথা জিগায়। আপনি গায়ে ঘুরতে বাহির হইলেও সব দাঁড়াইয়া থাকে আনাসে কানাসে, কি বজ্জাত সব ভাবছেন। তবে সত্যি কথা, আপনি কিন্তু মেলা সুন্দর আছেন, পুরাই সিনেমার হিরো। জবা আফাও কয়। রাবেয়ার কথা শুনে অসীমের কাশি উঠে যায়। রাবে আবার বলে, আরো অনেক কিছু কয় জবা আফা, কাউরে বলা নিষেধ আছে, খালি আপনারে কইতেছি শুনবেন? না, একজনের কথা এভাবে অন্য কাউকে বলতে নেই, তুমি এখন যাও। রাবেয়া আড়ালে মুখ বাঁকা করে চলে যায়। সিঁড়ি বেয়ে নামতে জবার সাথে দেখা হয়ে যায় তার। জবাকে দেখে মুখ ভেঙচি কেটে রাবেয়া বলে, এইসব কথা তার পছন্দ না, হুদায় খালি বকা শুনাইলেন, এমনিতে ওনারে দেখলে আমার লজ্জা করে। জবা হাসতে হাসতে মজার ছলে বলে, তোর আবার কিসের লজ্জা? সলিম ভাইরে রাইখা অসীম ভাইরে মনে ধরেছে নাকি তোর? সাবধান রাবেয়া, অসীম ভাই এই জবার। রাবেয়া রাগ হয়ে বলে, আপনি যে কি কন্যা আফা, আমি তার নজর দিমুকে, নিজে পাত্তা পাইতেছেন না, আমি আর কিসের কি? অরুণা জেসমিনের ছেলে,
মনাইশকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে নিজের কোলের ওপর শুয়ে রেখেছে। পাশে জেসমিন বসে বসে তার ব্যাগে জামা কাপড় গুছিয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। জেসমিনের মনটা আজও খারাপ। স্বামীর সংসার ফেলে দিনের পর দিন এভাবে এসে পড়ে থাকায় আজ যে সকালে জহুরের সাথে তার 2-4টা কথা কাটাকাটি হয়েছে বলে রাগ করে সে ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে চাইছে। সবাই না করেছে বারবার, কিন্তু জেসমিন শুনছে না কারো কথা। অরুণও অনেক বুঝিয়েছে, মায়ের সাথে রাগ দেখে এইভাবে চলে যাচ্ছিস, পরে তোর নিজেরই কষ্ট লাগবে। ওই যে দেখ, তোর মাও কিন্তু রান্নাঘরে বসে বসে কাঁদছে। এমন অবুঝের মতো করিস না জেসমিন, 2-1টা কথা না হয় হয়েছে তাই বলে চলে যাবি রাগ করে। জেসমিন অরুণার কোল থেকে মনাইকে কোলে নিতে নিতে বলে, না ফুপু, মায়ের সাথে রাগ করে যাইতেছি না। মনাইয়ের বাপ খবর পাঠাইছে, অনেকদিন তো হয়ে গেল, এখন তো যাইতে হবে। আর কত থাকবো? মাকে বইল কষ্ট না পাইতে, কয়দিন পরে আমি আসব। জবাকে বইল আমার আচার বয়ামগুলো মাঝে মধ্যে রোদে বাহির করে শুকাইতে দিতে। কিছুদিন পর মিষ্টির হাড়ি হাতে উৎফুল্ল মেজাজে মায়াকে নিয়ে স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে সারোয়ার শেখ। গতকাল ম্যাট্রিকের রেজাল্ট বেরিয়েছে মায়ার। সর্বোচ্চ নম্বর পেয়ে মায়া পুরো কদমপুর স্কুলের মধ্যে প্রথম হয়েছে। এখানে আশেপাশের সব গ্রাম মিলে একটাই হাই স্কুল, ছাত্রছাত্রীদের সংখ্যা তাই একটু বেশি। তার ভেতর থেকে মায়ের রেজাল্ট সর্বোচ্চ। পাড়াপড়শিরা শুনে সবাই বাহবা দিচ্ছে মায়াকে, কিন্তু মায়ের মনটা খুশি না। কলির জন্য মনটা খারাপ তার। এক বিষয়ে কলি ফেল করেছে, তাতে অবশ্য কলির খুব বেশি একটা খারাপ লাগছে এমন না, কারণ সে আগে থেকে ধারণা করে রেখেছিল ফেলই করবে। এই তো কাল রেজাল্টের কিছুক্ষণ আগে মায়ার কাছে বলছিল, দেখিস নির্ঘাত আমি ফেল করব, প্রতিবারের মতো তুই থাকবি সবার উপরে। সত্যি তাই হলো। রজনীগন্ধা ফুলের তোড়া আর কিছু টাকা সহ একটা কাগজের খাম মায়ের হাতে তুলে দিলেন স্কুলের প্রধান শিক্ষক। ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়। ব্যক্তিগত এক মেধাভিত্তিক প্রতিষ্ঠান থেকে মায়ের জন্য এই শুভেচ্ছামূলক উপহারগুলোর ব্যবস্থা করা হয়েছে। মায়াকে আজ সকালে খবর পাঠানো হয়েছিল, এ কারণে আজ স্কুলে আসা। মায়ের সঙ্গে কলিও এসেছে। পাকা রাস্তায় দাঁড়িয়ে ভ্যান আসার অপেক্ষা করছে মায়া আর কলি। সরোয়ার শেখ মায়ের প্রিন্সিপালের সাথে দেখা করে নিজের স্কুলে চলে গেছেন। মায়াকে বলেছেন পাকা রাস্তা ধরে বাড়িতে চলে যেতে। সেদিন পলাশের ঘটনার পর আর চরের ভেতর দিয়ে মায়েদেরও আসার সাহস হয়নি। পাকা রাস্তায় গাড়ি ঘোড়া লোকজনের অনবরত চলাচল, ভয়ের তেমন কোনো কারণ নেই। মায়েরা দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ। একটা ভ্যান আসতে দেখতে হাত নাড়িয়ে দাঁড়াতে বলে মায়া। ভ্যান থামতে চট করে কলি মায়া উঠে বসে। পা ঝুলিয়ে দোলাতে থাকে দুজনেই। খানিকটা পথ যেতেই পরিচিত এক মুখ দেখে কলি ভ্যান থামাতে বলে। মায়া কিছু বলে না, চুপচাপ বসে পরনের ওড়নাটা আরো খানিকটা মাথায় টেনে মাথা নিচু করে পাশ ফিরে বসে থাকে। কলি হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? ভালো আছি। পলাশ কেমন আছে? জি ভালোই আছে। ভ্যানের জন্য দাঁড়ায় আছেন? হ্যাঁ, এই ভ্যানে জায়গা আছে, ওইটা আসেন। না সমস্যা নেই, আপনারা যান, আমি অন্য ভ্যানে চলে যাব। কলি বলে, এই দুপুর সময় আর ভ্যান পাইবেন না, আমাদের সমস্যা নেই, আপনি ওঠেন। ভ্যান চলতে শুরু করে। যেতে যেতে কলি আবার জিজ্ঞেস করে, কিছু মনে না করলে একটা কথা বলি? জি বলুন। আপনি আমাদের যে কত উপকার করেছেন তা আপনার নামটা এখনো জানা হয়নি। আপনার নাম কি? অসীম সাফায়াত। অসীম সাফায়াত অনেক বড়, আপনার শুধু অসীম ভাই বইলা ডাকে। অসীম হেসে জবাব দেয়, ঠিক আছে। অসীম মায়াদের ভ্যানে ওঠাতে মায়া যে খানিকটা অস্বস্তি বোধ করছে তা অসীম বলে, আপনাদের যদি সমস্যা হয়ে থাকে আমি নেমে যাচ্ছি। কলি বুঝতে পেরে ফিসফিসে মায়ের কানে কানে বলে, তোর জন্য এখন নামে যাইব মানুষটা, এমন করতেছিস কেন? কি মনে করতেছে লোকটা? নামে যাইতে বারণ কর তারে। কলির ঢেলাঢেলিতে মায়া কথাটা বলার আগে নেমে চলে যায় অসীম। তাই নিয়ে সারা রাস্তা কলি খুব বকাঝকা করতে থাকে মায়াকে। মায়ের নিজের কাছে খুব খারাপ লাগে বিষয়টা। বাড়ির কাছে এসে ভ্যান থামতে মায়া খুচরা টাকা বের করে ভাড়া মেটাতেই ভ্যানওয়ালা লোকটা বলে, ভাড়া দেওয়ান লাগবো না, হ্যাঁ দিয়ে গেছে সবার তা। ভালোবাসি অসীম ভাই, লেখাটা জবা
বারবার লিখছে আর কাগজ মুড়িয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিচ্ছে। লেখা ভালো করতে গিয়ে পরপর কয়েকখানা কাগজ নিয়ে অপচয় করছে আর বাইরে ফেলে দিচ্ছে। হঠাৎ ঘরে কারো প্রবেশ করা দেখে তাড়াতাড়ি করে খাতার ভাঁজে কাগজ রেখে টেবিলের ডয়ারে ঢুকিয়ে রাখে জবা। রাবেয়া ঝাড়ু হাতে জবার ঘরে ঢুকে বলে, কি করতেছেন আপা? জবা বিরক্ত হয়ে বলে, তা শুনে তোর কোনো লাভ আছে? তুই তোর কাজ কর। দেখলাম অরুণা ফুপুর ঘরে সবাই আপনার নিয়ে কথাবার্তা বলতেছে, যে একবার দেখবেন নাকি জবা আফা? আমার নিয়ে আবার কিসের কথাবার্তা? জানি না, হয়তো আপনার আর অসীম ভাইয়ের বিয়ের কথা হইব, বলে দাঁত কিলে হাসতে হাসতে চলে যায় রাবেয়া। জবা জানে রাবেয়া তার সাথে মজা করতে এসেছিল, যা সবসময় করে থাকে। অসীমরা আসার পর থেকে রাবেয়া মেয়েটা তার পিছন ঘুরে ঘুরে বিভিন্ন রসিকতা করে। তারপরও জবা একবার অরুণার ঘরে উকি দিয়ে দেখতে যায়। ঘরে অরুণা ছাড়া আর কেউ নেই। জবাকে দরজার বাইরে দেখতে পেয়ে অরুণা ডেকে নেয়। আলমারি থেকে বড় একটা কাঠের বাক্স বের করে অরুণা নিজের গড়ানো কিছু গয়না আর শাড়ি বের করে। জবা সেগুলো নেড়ে চেড়ে দেখে বলে, এগুলো তোমার ফুপু? অরুণা বলে, হ্যাঁ, বর্তমানে আমার আছে, কিছুদিন পর অসীমের বউয়ের হবে। এই যে বালাটা দেখছিস, এইটা অসীমের দাদি আমাকে দিয়েছিল প্রথমবার যখন উনি আমাকে দেখতে যায় তখন। বালাজোড়া হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে জবা ভীষণ মজবুত আর ভারী একটা স্বর্ণের বালা, পুরনো আমলের নকশা আটা তাতে। জবার বেশ পছন্দ হয়। অরুণা আরও একজোড়া ঝাড়ল দেখায়, রূপার নুপুর আর একটা হার, আর সাথে 4টা মসলিন শাড়ি বের করে বলে, অসীমের বাবা তার প্রথম রোজগারের টাকা দিয়ে নুপুর জোড়া এনে দিয়েছিল, দেখতো কেমন। এগুলো সব আমার অসীমের বউয়ের জন্য রেখে দিয়েছি, দেখিস খুব শীঘ্রই ওর জন্য আমি বউ আনবো। ভর সন্ধ্যা বেলায় অজানা একটা লোককে বাড়ির উঠোনে দেখে ভরকে যায় মুর্শিদা। শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? কিছু না বইলা বাড়ির মধ্যে ঢুকছেন কেন? লোকটার বয়স প্রায় 50 বা তার বেশি, মাথায় কাঁচা পাকা সোনালি চুল, মুখে দাড়ি নেই, তবে পুরনো জমিদার শ্রেণীর লোকদের মতো কিছুটা বাঁকানো গোঁফ আছে। পরনে পাঞ্জাবি পায়জামা, পায়ে নবাবি খরম। লোকটা থতমত খেয়ে উত্তর দেয়, আমাকে চিনবেন না, আমি ভিনদেশের লোক, হাঁটার পথে পানি পিপাসা পেয়েছে, 1 গ্লাস পানি হবে কি? মুর্শিদা লোকটার আপদমস্তক পরখ করে দেখতে থাকে, এইখানে দাঁড়ান, আমি পানি আনছি। মুর্শিদা পানি আনতে গেলে লোকটা পুরো বাড়িতে একবার নজর ঘোরায়। হেঁটে হেঁটে পুরো উঠোন পায়চারি করে। মুর্শিদা পানি এনে লোকটার হাতে দিয়ে জিজ্ঞেস করে, আপনার দেশের বাড়ির নাম কি? আমার বাড়ি চন্দননগর বিলপাহাড়, আতকে ওঠে মুর্শিদা। মুহূর্তের মধ্যে হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে, তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তীর তীর করে ঘাম ঝরতে থাকে শরীর বেয়ে, ভীষণ অস্থির লাগতে শুরু করে। মুর্শিদা পানির গ্লাসটা লোকটার হাত থেকে এক পড়কে কেড়ে নিয়ে বলে, তাড়াতাড়ি চলে যান, আর কখনো এই বাড়িতে আসবেন না, এ বাড়িতে পরপুরুষের আসা নিষিদ্ধ। লোকটা অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে মুর্শিদার দিকে, তারপর আস্তে করে বেরিয়ে যায়। মুর্শিদা ধপাস করে বসে পড়ে উঠোনের মাঝখানে, মাটিতে বসে গুনগুন করে কাঁদতে থাকে। মায়া ঘর থেকে বেরোতেই মুর্শিদের এমন অবস্থা দেখে দৌড়ে এসে তার বাহু ঝাঁকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন করছো কেন? শরীর খারাপ করছে? ও মা, মা কথা বলো। মুর্শিদা কথা বলে না, মেয়েকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। অন্য ঘর থেকে জাবেদা ছুটে এসে মামের এমন অবস্থা দেখে অস্থির হয়ে জিজ্ঞেস করে, ও মুর্শিদা, কি হইছে? মাটিতে বৈশা বৈশা কাঁদতাছ কেন? কিছু তো কও না। কি হয়েছে রে মা? তোর মায়ে কান্দে কেন? দাদিমা, জানি না, মা তো কিছু বলে না। জাবেদা মায়াকে মাটি থেকে তুলে বলে, মা কান্দে বইলে কি তোরও এমনি কাঁদতে হইব? এমন নাদান হইলে চলব? মা কেন কান্দে তাও কইতে পারস না? জানস না তাহলে কিসের ওপর ভিত্তি করে তুই কান্দস পাগল মাইয়া? যা, তোর মায়ের ঘরে নিয়ে জিজ্ঞা কি হয়েছে। মাঝে মধ্যে যে কোনো ভূতে ধরে তোর মায়ের বুঝি না।